নমস্কার। গল্পের কোলাহলের ৪২ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। মানুষ নিজেরা থাকার জন্য বাড়ি বানায়, ভোগ করবে বলে বাড়ি কেনে। তবে সেই বাড়িতে যদি এমন কেউ থাকে যা মানুষ নয়, অতি প্রাকৃতিক কিছু, সেখানে তুমি থাকলে কি করবে? এরকমই আজকের এই ঘটনা পাঠিয়েছে আমাদেরই একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার অম্লান সেন। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতার ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। ঘটনা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে সাপোর্ট করো। আর তোমরা কোথা থেকে ঘটনা শুনছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে বুঝবো তোমাদের ভালোবাসা। আর নতুন ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি অম্লান সেন, তোমার চ্যানেল গল্পের কোলাহলের নিয়মিত শ্রোতা বলতে পারো। ভালোবাসাকে মৃত্যু চেনে বলে তোমার চ্যানেলে যে ঘটনাটি আছে ওটা শুনেই আমি প্রথম এসেছিলাম তোমার চ্যানেলে। তারপর এখন সপ্তাহে 3 দিন অপেক্ষায় থাকি কখন তোমার গলায় ঘটনা আসবে। আমি মনে জোর নিয়ে এই ছোট্ট চেষ্টাটা করলাম। তোমার চ্যানেলে আমার জীবনের একটি সত্য ঘটনা পাঠালাম, ভালো লাগলে পাঠ করে শুনিও তোমার গলায়। তখন 2017 সাল। আমি ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে গ্র্যাজুয়েট হই একটি কলকাতার নামকরা বেসরকারি কলেজ থেকে। কলেজের ক্যাম্পাস ড্রাইভ থেকেই আমি চাকরি পাই একটি নামকরা আইটি কোম্পানিতে। কোম্পানির নামটি আমি গোপন রাখলাম। আমার বাড়ি রিষড়াতে। কলকাতায় কলেজে পড়াকালীন আমি ডেইলি ট্রেনে করেই যাতায়াত করতাম। তবে চাকরি পাওয়ার পরে ঠিক করি সল্টলেকের পাশাপাশি এলাকায় কোনো অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে থাকব। চাকরি জীবনে রোজ ওই ট্রেন জার্নির ধকল আমি সামলাতে পারবো না, তাই একটি ভাড়া বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ করতে লাগলাম। আমার কলেজের বন্ধুদের সহায়তায় কয়েকটি ব্রোকারের খোঁজ পাই। সেদিন আমি বাড়িতেই ছিলাম। একজন ব্রোকার আমাকে ফোন করে, জানায় বাগুইহাটির কাছে একটি বাড়ির একতলার একটি ঘর ফাঁকা আছে। বাগুইহাটি থেকে সল্টলেকের দূরত্ব যেহেতু বেশি নয়, তাই আমি ভাড়াটা জিজ্ঞাসা করি। ব্রোকার তার উত্তরে যা ভাড়া বলে তাতে আমি কিছুটা অবাক হই। বাগুইহাটির মতো জায়গায় ভাড়া বলে মাসিক 2000 টাকা। আমি ব্রোকারকে বলি একদিন গিয়ে বাড়িটা আগে দেখব, তারপর সেখানে থাকার জন্য জরুরি এগ্রিমেন্ট করব। ব্রোকার সেটায় রাজি হয়ে যায়। 2 দিন বাদে আমি ব্রোকারের সাথে দেখতে যাই ওই বাড়িটি। ভিআইপি রোড থেকে 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাই বাড়িটির সামনে। বাইরে থেকে দেখে আমার বাড়িটি মন্দ লাগে না। নতুন রং করা হয়েছিল। সামনের লোহার গেটটা দিয়ে ঢুকে একটি ছোট্ট জায়গা, তারপর সামনে একতলা ছোট্ট বাড়িটা। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখি ভেতরটাও নতুন রং করা হয়েছিল। সামনে এগোতেই 2টো দরজা, একটি সোজা ভেতরে ঘরে যাওয়ার জন্য আর ডান দিকে আরেকটি ছোট দরজা। ওই ঘরটাই আমাকে ভাড়ার জন্য বলেছিল ব্রোকার। আর বাঁ দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে। সিঁড়ির মুখে একটি কোলাপসিবল গেট। আমাকে নিয়ে ব্রোকার ডান দিকের ঘরটায় ঢোকে। তবে ঘরে ঢোকার আগে আমার চোখে পড়ে একটা জিনিস। ওই কোলাপসিবল গেটে আর ভেতরের দরজায় 2টি বড় সাইজের তালা ঝোলানো ছিল। এমনি তালাগুলো ঝুললে হয়তো আমি অত ভাবতাম না, তবে ওই 2টো তালাতেই জড়ানো ছিল সাদা তাগার মতো কিছু একটা। আমি ব্রোকারকে জিজ্ঞাসা করি তালাতে ওরকম তাগা জড়ানো কেন। ব্রোকার বলে বাড়ির মালিক বিদেশে থাকে, ভেতরের ঘর আর বাইরের ঘরটা ভাড়া দিত তাই। তবে শেষবারে যে ভাড়াটে ছিল ওই ভেতরের ঘরে, তারা চলে যাওয়ার সময় ওই ওপরের সিঁড়ির কোলাপসিবল গেটে আর ভেতরের ঘরের দরজার তালায় ওরকম তাগা বেঁধে দিয়ে গেছিল। আমি জিজ্ঞাসা করি
ভেতরের ঘরে তো আমি থাকবো না, ওটা নিয়ে অত অসুবিধা নেই, তবে ছাদে তো উঠতে পারি। ওরকম তাগা খুলে উঠবো ওপরে? ব্রোকার বলে, হ্যাঁ হ্যাঁ, ওই তাগাটা খুলে ফেলে দেবেন, আর তালার চাবি দিয়ে যাব, আপনি ছাদে উঠতে পারবেন। আমি ওটা শুনে একটু স্বস্তি পাই। ঘরের ভেতরে ঢুকে দেখি আসবাবপত্র বলতে কিছুই নেই। ঘরের সাথে লাগোয়া একটি ছোট বাথরুম, আর ঘরের এক কোণে একটা ছোট রান্না করার জায়গা। আমার পছন্দ হয় ঘরটা, একজনের থাকার জন্য উপযোগী লাগে। বাড়ি ফিরে আমি মা বাবার সাথে কথা বলে ব্রোকারকে আমি হ্যাঁ করে দিই ওই ঘরটা ভাড়া নেওয়ার ব্যাপারে, আর 2 মাসের অ্যাডভান্স টাকাটাও আমি ব্রোকারকে পাঠিয়ে দিই। নতুন জায়গার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তাই আমি অফিস শুরু হওয়ার 2 দিন আগে ওই বাড়িতে চলে যাই থাকতে। সাথে বেশি কিছু নিই না, একটা ছোট শতরঞ্চি আর কিছু জামা কাপড়। পরে আস্তে আস্তে সব জরুরি জিনিস নিয়ে যাব ভেবেছিলাম। বাড়িটার সামনে গিয়ে দেখি ব্রোকার দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। আমার হাতে বাড়ির চাবির গোছাটা দিয়ে ব্রোকার চলে যায়, আর বলে যায় একটি তালা ভেতরে আমার ঘরেই নাকি রেখে গেছে, ওটা রাতে বাইরের গেটে দিয়ে দিতে। আমি ভেতরে ঢুকি, তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে, বেলা ছোট হচ্ছিল তখন। ঘরের ভেতরে ঢুকে আমি ব্যাগ থেকে শতরঞ্চিটা বার করি। মেঝেটা দেখলাম ভালোই পরিষ্কার, শতরঞ্চির ওপর ব্যাগটা রাখি। ঘরে একটা সিলিং ফ্যান, একটা টিউবলাইট আর একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা ছিল। আমি আবার রাতে একটা ছোট আলো না জ্বালালে ঠিক ঘুম আসতো না। নাইট ল্যাম্পের ব্যবস্থাটা আগের দিনই আমি দেখে নিয়েছিলাম। ব্যাগটার ওপর মাথা দিয়ে ঘুরন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভাবছিলাম কিছু একটা। ঘরের দরজাটা খোলা ছিল, বাইরে দেখা যাচ্ছিল ওপরে ওঠার সিঁড়ির কোলাপসিবল গেটটা। হঠাৎ আমার যেন মনে হয় ওই সিঁড়ির ওপর থেকে কেউ যেন মুখ বার করে আমাকে দেখার চেষ্টা করছে। আমার চোখ পড়তে মনে হলো যেন কেউ দ্রুত উপরে ছাদের দিকে চলে গেল। আমি উঠে যাই সঙ্গে সঙ্গে, কাউকে দেখতে পাই না। কোলাপসিবল গেটে তালাটা দেখি বন্ধই রয়েছে। মনের ভুল ভেবে আমি আর মাথা ঘামাই না। সন্ধে হয়ে গেছিল বলে ঘরের আলোগুলো জ্বালিয়ে দিয়ে রাতের খাবারের জন্য আমি একটু বেরোই কাছাকাছি দেখতে। কিছুটা গিয়ে বড় রাস্তায় ওঠার আগেই বাঁদিকে একটি রুটির দোকান দেখতে পাই। সেখান থেকেই একটু রুটি তরকারি নিয়ে নিই রাত্রিরের জন্য। দোকানের কাকিমা আমাকে বেশ পরিপাটি করে প্যাকেটে খাবারটা ঢুকিয়ে হাতে দিয়ে জিজ্ঞাসা করে, তোমাকে তো এখানে আগে দেখিনি, নতুন নাকি? আমি কাকিমার হাত থেকে প্যাকেটটা নিয়ে আঙুল দেখাই ভাড়া বাড়িটার দিকে আর বলি, হ্যাঁ আমি নতুন ভাড়া এসেছি ওই বাড়ির সামনের ঘরটায়। কাকিমার মুখের হাসি হঠাৎ যেন কোথায় উধাও হয়ে যায়। আমার মুখের দিকে খুব চিন্তিত হয়ে তাকায়, তারপর বলে, আর কোনো বাড়ি পেলে না ওইটা ছাড়া? আমি জিজ্ঞাসা করি কেন? কাকিমা আর কথা বাড়ায় না, নিজের কাজ করতে থাকে। ওরকম ব্যবহার আর কথা শুনে আমি ভাবতে ভাবতে বাড়ির সামনে আসি। বাইরে থেকেই খেয়াল করি বাড়ির ভেতর পুরো অন্ধকার। আমার মনে পড়ে যায় আমি আলোটা জ্বালিয়ে বেরিয়েছিলাম। ভেতরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার পুরো। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। ঘরে ঢুকে দেখি সুইচ মারা, তবে আলো জ্বলছে না। বুঝতে পারি না কি করব। আশেপাশের বাড়ি সব আলোই জ্বলছিল। এই বাড়ির ইলেকট্রিক লাইনে কোনো প্রবলেম হয়েছে ভেবে আমি ঘরের অন্ধকারেই বসে রইলাম কিছুক্ষণ ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে। ফোনের চার্জও কমে যাচ্ছিল, তাই ঠিক করি ছাদে যাব কিছুক্ষণের জন্য। যদি কারেন্ট এসে যায় তার মধ্যে খুব ভালো, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। কোলাপসিবল গেটের কাছে গিয়ে তালাটা থেকে সাদা তাগাটা খুলি, চাবি দিয়ে তালাটা খুলে ফেলি। কোলাপসিবল গেটটা খুলে আমি উপরে উঠি, হাতে ছিল ফ্ল্যাশ লাইটটা। সিঁড়িতে খেয়াল করি দেওয়ালের রং কিছুই নেই, অনেক জায়গায় চুন খসে খসে পড়ছে।
এমনকি সিঁড়ির অনেক জায়গাও ভেঙে রয়েছে। আমার ভারী আশ্চর্য লাগে, বাড়ির বাইরে রং হয়েছে, নিচেও রং হয়েছে, তবে সিঁড়ির এরকম দশা কেন? ছাদের বড় লোহার গেটের দরজার ছিটকিনিটা খুলে ছাদে বেরোই, আবার আশ্চর্য হয়ে যাই। গোটা ছাদটা দেখে মনে হচ্ছিল যেন কত বছর কেউ ওঠেনি ওই ছাদে। চারিদিকে ধুলো আর পাখির মলমূত্রতে ভর্তি। ফ্ল্যাশ লাইটটা নিভিয়ে দিই, ঘুরি একটু ছাদের মধ্যেই। পাশের বাড়ির দোতলার জানলাটা দেখা যাচ্ছিল। আমি সেই দিকে যাই না, পাছে তারা কিছু ভুল ভাবে আমাকে। হঠাৎ খেয়াল করি তলার সিঁড়ি থেকে একটা আলোর মৃদু আভা আসছে। গিয়ে দেখি কারেন্ট এসে গেছে। দরজায় ছিটকিনি দিয়ে আমি নেমে আসি নিচের ঘরে। কোলাপসিবল গেটটাও টেনে দিই, তবে তালাটা আর দিই না। ঘরে ঢুকে আমি ফোনটা চার্জে দিয়ে একটা সিনেমা চালাই। আর খিদেও পাচ্ছিল, তাই রাতের খাবারটা খেয়ে নিই। রাত তখন 12টা। তোড়জোড় করছিলাম শোবো বলে। হঠাৎ আমার ঘরটা আবার অন্ধকার হয়ে যায়। আমি ভাবি আবার কারেন্ট চলে গেল হয়তো। চোখের সামনে ফোনটা নিয়ে টুকটুক করছিলাম। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমার পেছন থেকে ঝুঁকে আমার ফোনটা দেখছে। কারণ মাথা যেন আমার ডান কানের পাশে। আমি চমকে উঠি, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে চারিদিক দেখি, কাউকেই দেখতে পাই না। বুঝতে পারি না হঠাৎ আমার ওরকম মনে হওয়ার কারণ। ওরকম চমকে ওঠায় আমার নিজের হার্টবিটটা তখন আমি বুঝতে পারছিলাম। ব্যাগ থেকে চাদরগুলো বার করে ভালো করে পাতি ওই অন্ধকারের মধ্যেই শতরঞ্চির ওপর। তারপর আর একটা চাদরকে বালিশের মতো করে মুড়ে আমি শুই। অজানা একটা ভয় আমার মধ্যে তখনও কাজ করছিল। হঠাৎ বাথরুমের ভেতরের হলুদ আলোটা জ্বলে ওঠে। আমার মনে ছিল বাথরুমের আলোর সুইচ আমি নিভিয়ে শুয়েছিলাম। উঠে যাই, দেখি সুইচটা জ্বলছে। নতুন কাজে ঢোকার আগে মাথার ভেতরে চাপ নিচ্ছি, তাই হয়তো আমি নিজেই ভুল করেছিলাম ভেবে সুইচটা নিভিয়ে দিই। তখনই আমার মনে পড়ে কারেন্ট তো ছিল না, তাহলে আলোটা জ্বলল কি করে? আর ঘরের পাখা, আলোর সুইচ সবই তো জ্বালানো ছিল। কারেন্ট আসলে তো সেগুলোও জ্বলে উঠত। ভয় লাগে আমার। দরজার পাশের সুইচ বোর্ডটা দেখি, সুইচ দেওয়া ছিল ওই পাখার আর টিউবলাইটের। ঠিক তখনই আমার কানে আসে ওপরের ছাদে লাফানো বা দৌড়ানোর মতো আওয়াজ। দরজা দিয়ে উঁকি মেরে ছাদের সিঁড়িটা দেখি অন্ধকার। ঘরের দরজাটা বন্ধ করে ছিটকিনি দিয়ে আমি বুকের কাছে ব্যাগটা জড়িয়ে বসে থাকি চাদরের ওপর। ছাদের আওয়াজটা থেমে যায়, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের নাইট ল্যাম্পটা জ্বলে ওঠে, যেটার সুইচ আমি জ্বালাইনি। আমি ঘরের মধ্যে ভয় কাঁপছিলাম বসে, বুঝতে পারছিলাম না কি করব, চেঁচাবো নাকি পালাবো। এত রাতে কাকেই বা ডাকবো, কোথায় বা যাব? নাইট ল্যাম্পটা নিভে যায়। কানে আসে আমার ঘরের দরজা খোলার শব্দ। পরিষ্কার মনে আছে আমি ওই দরজা ছিটকিনি দিয়েছিলাম। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে যাই, দেখি ফোন বন্ধ হয়ে গেছে। ঘরের দরজাটা হাট করে খুলে যায়। বাইরের সিঁড়িটা আবঝা অন্ধকারে দেখতে পাচ্ছিলাম। আবার আমার কানে আসে দৌড়ানোর শব্দ, তবে এবার সেটা ছাদ থেকে নয়, আসছিল ভেতরের ঘর থেকে, যার দরজায় ঝুলছিল বড় তালা। আমার চোখ পড়ে ওই সিঁড়ির দিকে। আমি দেখি কেউ যেন দাঁড়িয়ে রয়েছে একদম সিঁড়ি থেকে নেমে কোলাপসিবল গেটের সামনে। ছায়া, একটা অস্বাভাবিক লম্বা ছায়া, সেটা কোনোদিনও মানুষের হতে পারে না। আমি চোখ বন্ধ করে নিই। আমার ঘরের পাখাটা চলার শব্দ কানে আসে সঙ্গে সঙ্গে। দৌড়াদৌড়ির শব্দটা আর শুনতে পাই না। চোখ খুলে দেখি ঘরের আলো পাখা সব চলছে। কিছুক্ষণ
বসে ভয়তে কাঁপছিলাম আমি। তারপর ওইভাবেই কখন যে চোখ লেগে গেছিল জানি না। ঘুমটা ভাঙে অসম্ভব আওয়াজে। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। আমি বুঝতে পারি ওই বন্ধ দরজাটা কেউ ভেতর থেকে ঠেলছে। বেরোতে চাইছে কেউ ওই ঘর থেকে, আর সেটার জন্যই ওই রকম বিকট আওয়াজ হচ্ছে। আমি গলায় যত জোর ছিল চেঁচিয়ে উঠি, কে কে আছে ওই ঘরে? কোনো উত্তর আসে না। দরজা ধাক্কানোটা বন্ধ হয়ে যায়। তবে খেয়াল করি আমার ঘরের দরজার পাশ থেকে কেউ যেন মুখ বার করে আমাকে দেখছে। প্রথমে মুখটা, তারপর আস্তে আস্তে পুরো শরীরটা বেরিয়ে আসছে। লম্বা, অনেক লম্বা তার শরীর, এতটাই লম্বা যে কুঁজো হয়ে আছে তার শরীরটা। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারি সে আমাকে দেখতে পাচ্ছে, তবে অন্ধকারে আমি তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। এরকম করে কতক্ষণ কেটে গেছিল আমি জানি না। আমার জ্ঞান হারানোর মতন পরিস্থিতি হয়েছিল। বাইরে আস্তে আস্তে অনেক পাখি আর কাক ডেকে ওঠে। বুঝতে পারি সকাল হচ্ছে। দরজার সামনে আমি আর কাউকে দেখতে পাই না, তবে কানে আসে কেউ যেন ওই সিঁড়ি দিয়ে ওপরের ছাদের দিকে উঠে যাচ্ছে। বসে থাকি বেশ কিছুক্ষণ। একটু আলো ফুটতেই আমি ছুটে পালাই আমার ব্যাগপত্র নিয়ে ওই বাড়িটি থেকে। ঠিক করি নিজের বাড়ি ফিরে যাব। বড় রাস্তার দিকে যাওয়ার সময় আমি পার করছিলাম ওই কাকিমার দোকানটা। সেখানে দেখলাম ওই ভোরবেলায় অনেক লোকজনের ভিড়। একটি মরদেহর গাড়িও দেখলাম সাজানো হচ্ছে। বুকটা কেঁপে ওঠে আমার। এগিয়ে যাই দোকানটার দিকে। দেখি দোকানের সামনে শোয়ানো ওই মহিলার মৃতদেহ। আমি ছিটকে পেছনে সরে যাই। গা গুলিয়ে ওঠে আমার। আশেপাশে লোকজনের মুখে শুনতে পাই উনি মাঝরাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি বাড়ি ফিরে আসি। আমার বাবার সাথে ওই ব্রোকারের অনেক ঝামেলা হয়। ব্রোকার কিছুতে মানতে চায়নি ওই বাড়িতে কিছু অলৌকিক রয়েছে। তবে আমি জানি ওই বাড়ির ভেতরে এক নয়, দুজন রয়েছে। তার মধ্যে একজনকে আমি হয়তো মুক্ত করেছিলাম ওই সিঁড়ির তালাটা খুলে, আর একজন এখনো রয়েছে ওই ঘরের মধ্যে। তারা কি বা কারা আমি জানি না, তবে তারা মানুষ নয় সেটা আমি আজও মানি। আমার মা বলেছিল ওরা আমার ক্ষতি করতে পারেনি শুধু আমার হাতে বিপত্তারিণী মায়ের তাগাটা ছিল বলে। আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তোমার ঘটনাটা পাঠ করতে গিয়ে। খুব ভালো লাগলো অম্লান তোমার ঘটনাটি পাঠ করে। অসংখ্য ধন্যবাদ এরকমই পাশে থেকো আমাদের গল্পের কোলাহল পরিবারের। শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।